আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এসএসসি পরীক্ষা খুব সন্নিকটে এবং যারা ফার্স্ট ইয়ারে আছেন এসএসসি 27 ব্যাচ তাদের ফার্স্ট ইয়ার ফাইনাল টার্ম পরীক্ষাও জুন জুলাইয়ের দিকে হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সেই লক্ষ্যে আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ চ্যাপ্টার থেকে যশোবুর 2021 সালের প্রশ্নটি সমাধান করবো ইনশাআল্লাহ। সো আমাদের প্রথম প্রশ্ন যেটা দিয়ে আছে এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে আমাদেরকে অবচয়ের পরিমাণ বের করতে বলেছেন। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার জন্য আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই স্কয়ার আর একটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইনটু হার। সো আমাদের যেহেতু হার সরাসরি দেওয়া নেই তাই সেহেতু আমরা অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল সূত্র দিয়ে কার্য চালাবো। সো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের আগে র মেটেরিয়ালসগুলোর দরকার আছে। সো আমরা উদ্দীপক করে র মেটেরিয়ালসগুলো একটু কালেক্ট করে নিব। যমুনা ট্রেডার্স 2020 সালে 1 জানুয়ারি তারিখে চেকের মাধ্যমে 1,50,000 টাকা একটি মেশিন ক্রয় করে। তার মানে যমুনা ট্রেডার্স 2020 সালের 1 জানুয়ারি 1,50,000 টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে। বলা হচ্ছে মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল ধরা হয় 10 বছর। তার মানে 10 বছর পর্যন্ত মেশিনটি ইউজ করা যেতে পারে। দেন এরপর বলা হচ্ছে ধারণা করা হয় যে আয়ুষ্কাল শেষে ভগ্নাংশের মূল্য 10,000 টাকা। তার মানে এটা যখন আয়ুষ্কাল শেষে স্ক্র্যাপ হয়ে যাবে বা অকেজো হয়ে যাবে তখন স্ক্র্যাপ ভ্যালু গেইন করতে পারবে এখান থেকে 10,000 টাকা, যেটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলি। ওকে, সো আমাদের ইনফরমেশন কালেক্ট করা শেষ। দেন আমরা প্রশ্নগুলোর আনসার দিব। ওকে, ফার্স্ট ওয়ান যে প্রশ্নটা আমাদের কাছে ছিল এখানে বলা হচ্ছে অবচয়ের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করো। সো আমাদেরকে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল সূত্রটা লিখেছি। এখন অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করে? অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হচ্ছে সম্পদের মোট মূল্য থেকে কি বাদ দিব? ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। তাহলে সম্পদের মোট মূল্য দিয়ে আছে কত টাকা? 1,50,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে দেখেন এই যে ভগ্নাবশেষ মূল্য, তাহলে ভগ্নাবশেষ মূল্য আমরা কি দিব? বাদ দিব। ওকে, ডিভাইডেড বাই এন, এন এর মান কত দিয়ে আছে? 10। তাহলে দেখেন 1,50,000 থেকে 10,000 যদি চলে যায় তাহলে 1,40,000, 1,40,000কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশন হচ্ছে 14,000 টাকা। ওকে, তাহলে আমাদেরকে অবচয়ের পরিমাণ বের করতে বলছে, কত বছরের বলে নাই। আর সরলরৈখিক পদ্ধতিতে কত বছর বললেও কোনো কিছু যায় আসে না, কারণ সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি হয়? সমান হয়। ওকে, সো আমরা অবচয়ের পরিমাণটা বের করেছি। এটার জন্য কিন্তু 2 নম্বর, খুব ছোট্ট একটা কোয়েশ্চেন। ওকে, দেন এরপরের কোয়েশ্চেন আমাদেরকে বলেছে 2020 ও 21 সালে জাবেদের দাখিলা দাও। তার মানে 2020 এবং 21 সেশনে আমরা জাবেদের দাখিলা দিব। তাহলে 2020 সালে প্রথমে দেখেন জানুয়ারির 1 তারিখ কিন্তু সম্পদটা ক্রয় করেছে 1,50,000 টাকা দিয়ে। তাহলে সম্পদ ক্রয় করার কারণে যমুনা ট্রেডার্সের কাছে কিন্তু সম্পদ এসেছে, তো সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? মেশিন হিসাব ডেবিট। ঠিক আছে, কত টাকা সম্পদ ক্রয় করেছিল? 1,50,000 টাকা। এখন এখানে খুব সুন্দর একটা কথা দিয়ে আছে, বলা হচ্ছে চেকের মাধ্যমে। দেখেন খুব সুন্দর কথা, এটা কিন্তু খেয়াল করতে হবে। যদি আপনি নগদ দান হিসাব ক্রেডিট লিখে দেন তাহলে জাবেদাটা ক্রস করে দিবে। ওকে, সো চেকের মাধ্যমে যখন ক্রয় করেছে, তাহলে চেকের মাধ্যমে ক্রয় করলে যার কাছ থেকে সম্পদ ক্রয় করেছে, যে দোকানদার যা প্রতিষ্ঠানের কাছ থেকে সম্পদটা ক্রয় করেছে, ওই প্রতিষ্ঠান কিন্তু চেকটা তার ব্যাংকে উপস্থাপন করে ব্যাংকের মাধ্যমে টাকাটা কালেক্ট করবে। তাহলে যমুনা ট্রেডার্সের ব্যাংক ব্যালেন্সে যে টাকাটা ছিল এটা যমুনা ট্রেডার্সের জন্য সম্পদ ছিল। তাহলে ওখান থেকে যদি টাকা নিয়ে নেয় তাহলে তার সম্পদ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে 1,50,000 টাকা। দেন এরপর দেখেন আমরা এই সম্পদের কিন্তু অবচয় নির্ধারণ করেছি। এই অবচয়টা নির্ধারণ করা হয় ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ হিসাবকালের শেষ দিন। তাহলে হিসাবকালের শেষ দিন প্রতিষ্ঠানটি 2020 সালে 14,000 টাকা অবচয় নির্ধারণ করেছে। অবচয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ, তার মানে খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতিষ্ঠানের খরচ যদি বৃদ্ধি পায় কি হবে? ডেবিট হবে। তাহলে অবচয় হিসাব ডেবিট 14,000 টাকা। এখন দেখেন প্রতিষ্ঠানের এই অবচয়গুলোকে একটা ফান্ডের মধ্যে কি রাখা হয়? জমা রাখা হয়। ওই ফান্ডকে আমরা বলি অবচয় সঞ্চিতি হিসাব। এই অবচয় সঞ্চিতি হিসাবটা মূলত সম্পদের বিপরীতে তৈরি করা হয়। কার বিপরীতে? সম্পদের বিপরীতে। এখন সম্পদ দ্বারা দেখেন অবচয়ের টাকাগুলো যদি 14,000 টাকা আমরা এই ফান্ডে ট্রান্সফার করি তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে 14,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে অবচয় সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা ডেবিট করি, বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট
14,000 টাকা। এখন দেখেন প্রতিষ্ঠান কি করে, প্রত্যেক বছর তার আয় বিবরণী যখন তৈরি করে, ঠিক আয় বিবরণীতে এই অবচয়কে আয়ের বিপরীতে দেখানো হয়। তাহলে আয়ের বিপরীতে দেখানোর কারণে, তাহলে আপনি যদি খরচকে আয়ের বিপরীতে দেখান তাহলে আপনার আয় কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আয় কমলে ডেবিট নাকি ক্রেডিট? অবভিয়াসলি ডেবিট। তাহলে আমরা কি লিখব, আয় বিবরণী হিসাব, অথবা আমরা আয় সারাংশ হিসাব লিখতে পারি। তাহলে আয় সারাংশ, আয় সারাংশ হিসাব ডেবিট 14,000 টাকা। ওকে, দেন এখন আয়ের বিপরীতে খরচকে উপস্থাপন করার কারণে খরচের পরিমাণ কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে খরচের পরিমাণ যদি জিরো হয়, খরচ যখন বাড়ছিল তখন ডেবিট করছিলাম, এখন যখন খরচের পরিমাণ কমে গেছে তাহলে কি করব, ক্রেডিট করব। তাহলে অবচয় হিসাব কি হবে, ক্রেডিট হবে 14,000 টাকা। তাহলে 2020 সালে জাবেদা শেষ। 2021 সালেরও জাবেদা দিতে বলছে। এখন দেখেন 2021 সালে কিন্তু আমরা এখানে নতুন কোন অ্যাসেট কি করি নাই, ক্রয় করি নাই, আবার নতুন কোন অ্যাসেট, ক্রয়কৃত অ্যাসেট কিন্তু বিক্রিও করি নাই। ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় সংক্রান্ত বা বিক্রয় সংক্রান্ত কোনো জাবেদা আসবে না। এখন দেখেন 2021 সালে গিয়ে আমরা কিন্তু ঠিকই আবার এই সম্পদের উপর 14,000 টাকা কি ধরেছি, অবচয় ধার্য করেছি, যেহেতু সরলরৈখিক পদ্ধতি। তাহলে অবচয় ধার্য করলে প্রতিষ্ঠানের কি বৃদ্ধি পায়, খরচ বৃদ্ধি পায়। তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট নাকি ক্রেডিট, ডেবিট। তাহলে অবচয় হিসাব কি হবে, ডেবিট হবে। কত টাকা, 14,000। এবং এই অবচয়গুলোকে আমরা আবার কোন ফান্ডে রেখেছি, অবচয় সঞ্চিতি ফান্ডে। তাহলে বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 14,000 টাকা। এবং এই অবচয়গুলোকে আমরা আবার কোথায় দেখিয়েছি, 2021 সালে ডিসেম্বর 31 তারিখ যমুনা ট্রেডার্স তার আয় বিবরণীতে অবচয়কে পরিচালন ব্যয়ে দেখিয়েছে। তাহলে পরিচালন ব্যয়ে দেখানোর কারণে, আয়ের বিপরীতে দেখানোর কারণে আয়ের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে আয়ের পরিমাণ কমলে কি হবে, আয় হিসাব ডেবিট। তাহলে আয় বিবরণী হিসাব ডেবিট 14,000 টাকা। এখন খরচকে তো আয়ের বিপরীতে দেখাই ফেলছে, তাহলে খরচের অ্যামাউন্ট কি হয়ে গেছে, জিরো। খরচের পরিমাণ কমে গেছে। তাহলে খরচের পরিমাণ কমলে কি হয়, ক্রেডিট হয় 14,000 টাকা। তাহলে দেখেন এই যে আমরা দুইটা জাবেদা দিয়েছি, একটা হচ্ছে দেখেন একটা জাবেদা আমরা দিলাম কখন, 2020 সালের ডিসেম্বর 31 তারিখ, আবার আরেকটা দিলাম 2021 ডিসেম্বর 31 তারিখ। তাহলে এই জাবেদাগুলোকে বলা হয় সমাপনী দাখিলা। এগুলোর মাধ্যমে আমরা অস্থায়ী বা মুনাফা জাতীয় হিসাবসমূহকে বন্ধ করে দিই। দ্যাটস ইট। ওকে, দেন এরপরের প্রশ্ন আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। এরপরের প্রশ্ন বলেছে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে লেনদেন সমূহের উপস্থাপন দেখাতে বলেছেন। সো আমরা আয় বিবরণীতে কি দেখাবো, এই ইফেক্টগুলা দেখাবো। সো আমরা ঘর করব, ফার্স্ট ওয়ান আমরা আয় বিবরণীতে দেখাই। তাহলে দেখেন এটা হচ্ছে আয় বিবরণী। যেহেতু কয় বছরের দেখাতে বলছে আমাদের বলে নাই, সেহেতু আমরা 2 বছরের যেহেতু জাবেদা বলেছে, ঠিক 2 বছরের ইফেক্টটা দেখাবো। ওকে, তাহলে আয় বিবরণীর ঘর হচ্ছে আমরা এভাবে দেখাতে পারি, বিবরণ টাকা টাকা, এটা হচ্ছে আয় বিবরণী। ওকে, এখন আয় বিবরণী কিন্তু আমরা পুরাটা করতেছি না, আমরা করতেছি আংশিক। সো এখানে লিখে দিতে হবে আংশিক। ঠিক আছে, তাহলে আয় বিবরণীতে আমরা কোথায় দেখাই অবচয়কে, আমরা প্রথমে 2019 লিখব। 2019, এটা 2019, সরি 2020 সালে ক্রয় করেছিল, প্রথম বছর হচ্ছে 2020। তাহলে 2020 লিখব এবং 2020 লেখার পরে দেখেন 2020 লিখলাম। এরপরে আমরা পরিচালন ব্যয় লিখব, কারণ আমরা অবচয়কে কোথায় দেখাই, পরিচালন ব্যয়ে দেখাই। এখন পরিচালন ব্যয় লেখার পরে আমরা কি লিখব, অবচয়। ঠিক আছে, তো অবচয় লিখলে কত টাকা লিখব, 14,000 টাকা অবচয় ধার্য করেছি, 14,000 টাকা লিখে দিলাম। দ্যাটস ইট। এটুকু হচ্ছে আমাদের 2020 সালের ইফেক্ট। ওকে, এখন 2020 সালের ইফেক্ট লিখে আমি একটা টার্ম দিয়ে দিলাম, তার মানে আলাদা করে দিলাম বছরটাকে। ঠিক আছে, এরপর হচ্ছে 2021 সাল। 2021 সালে আমরা আবার কি করব, ডিসেম্বরের 31 তারিখ, এটা হচ্ছে পরিচালন ব্যয় হিসেবে লিখব। পরিচালন দেখেন
পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, ঠিক আছে। পরিচালন ব্যয় হিসেবে কি লিখব? অবচয়। আবার কত টাকা? 14,000 টাকা। দ্যাটস ইট। ক্লোজ করা যাবে না কিন্তু, ঠিক আছে, ক্লোজ করতে পারবেন, যেহেতু আংশিক করছেন আংশিক ইফেক্টটা দেখাইছেন, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। ওকে, দেন এরপরে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। আর্থিক অবস্থার বিবরণীর জন্য একটা গড় করব। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমরা গড় করলাম আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা উদ্বৃত্ত পত্র নামে চিনি। তাহলে এটা আমরা সম্পূর্ণ দেখাচ্ছি না, জাস্ট আংশিক দেখাচ্ছি, শুধু ওইটার ইফেক্টটা, অবচয়ের ইফেক্টটাই দেখাবো, ঠিক আছে। এখন আর্থিক অবস্থার বিবরণী থেকে, আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আমরা সম্পদকে ক্রয় মূল্যে দেখাই। কোন মূল্যে দেখাই? ক্রয় মূল্যে, ঠিক আছে। সো আমরা প্রথম হচ্ছে 2020 সাল, এটার আগে আমরা লিখব সম্পদ সমূহ, যেহেতু সম্পদ দেখাচ্ছি সম্পদ সমূহ লিখব, এরপর লিখব 2020। ওকে, এখন 2020 সাল লেখার পর আমরা লিখব মেশিন। কি ক্রয় করেছি? আমরা চেকের মধ্যে মেশিন ক্রয় করেছি, তাহলে মেশিন হিসাব, মেশিন লিখব, মেশিন। মেশিন কত টাকা দিয়ে ক্রয় করেছি? আমরা 1,50,000 টাকা দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি বাদ দিব? পুঞ্জীবিত অবচয়। তাহলে দেখেন, সম্পত্তি যে বছর ক্রয় করি সে বছর কিন্তু সম্পদের কোনো পুঞ্জীবিত অবচয় থাকে না, কিন্তু এক বছর শেষে আমরা কি ধরেছি? অবচয় নির্ধারণ করেছি। দেখেন, এক বছর শেষে আমরা কিন্তু 14,000 টাকা কি নির্ধারণ করেছি? এই যে অবচয় নির্ধারণ করেছি, তাহলে ওই অবচয়টাই হচ্ছে পুঞ্জীবিত অবচয় ফান্ডে রাখলাম। দেখেন, পুঞ্জীবিত অবচয় ফান্ডে প্রথমে আমরা 14,000 টাকা রাখছি, শুধু 14,000 টাকায় পুঞ্জীবিত অবচয় ফান্ডে আছে। তাহলে পুঞ্জীবিত অবচয় হচ্ছে 14,000 টাকা। তাহলে এটা যদি বাদ দিই, তাহলে আমাদের এখানে ব্যালেন্স যায় 1,36,000 টাকা। ওকে, একটুকে করে আমরা একটা টান দিয়ে দিব, তার মানে আলাদা করলাম দুইটা বছরকে, ঠিক আছে। এরপর আমরা 2021 আবার আমরা লিখব মেশিন। দেখেন, আমরা কিন্তু মোট মূল্যে লিখব, অর্থাৎ মোট ক্রয় মূল্যে লিখব। তাহলে মেশিন হচ্ছে 1,50,000 টাকা মাইনাস, এখান থেকে কি করব? পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয়, ঠিক আছে। এখন দেখেন পুঞ্জীবিত অবচয় কত। প্রথম বছর আমরা রাখছি 14,000, তাহলে এটা জমা পড়ছে। দ্বিতীয় বছরও আমরা রাখছি কত? 14,000। তাহলে পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ টোটাল কত হয়? 28,000। সো আমাদেরকে এখানে পুঞ্জীবিত অবচয় ফান্ডের জায়গায় লিখতে হবে কত? 28,000। তাহলে 28,000 যদি মাইনাস করি, তাহলে এই অ্যামাউন্টটা যদি মাইনাস করি, তাহলে সেক্ষেত্রে আমার আর থাকে কত? 1,22,000। নেটস ইট, শুধু জাস্ট ইফেক্টটা দেখাইছি। এটা হচ্ছে গ নাম্বার, ঠিক আছে। এটার জন্যই কিন্তু 4 নাম্বার। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।